সময় ছিলেন দেশের অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি, গিয়েছেন এথেন্স অলিম্পিক্সে বাংলাদেশের শেফ দ্য মিশন হিসেবে। এখন সামলাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এখন টিভির ঈদ আয়োজন ক্রীড়া মস্তিষ্কে আজ আমরা হাজির হয়েছি শেখ আব্দুস সালামের সঙ্গে। কথা বলবো খেলা নিয়ে, রাজনীতি নিয়ে এবং খেলা এবং রাজনীতির সব কিছু নিয়ে। স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। এত ব্যস্ত সময়ের মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব নিয়েছেন, বেশ গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। একটা সময় খেলার জগতে ছিলেন, প্রশাসকের দায়িত্ব, রাজনীতির দায়িত্বের বাইরে এখন কি খেলা দেখার সেই সময়টা হয়ে ওঠে কিনা সেটা যদি একটু জানাতেন। এত কিছুর পরও যখন খেলার প্রশ্ন আসে তখন কিন্তু এটার সাথে আপোষ নাই। খেলার প্রতিনিয়ত দেখি, সবসময় দেখি, কারণ খেলাটা তো আবার এটা একটা প্রাণ। সেই ছোট সময় থেকেই, স্কুল জীবন থেকেই খেলাধুলা আবার রাজনীতি দুইটাই পাশাপাশি করেছি, দুইটাই পাশাপাশি, কোনোটা বাদ দিয়ে কোনোটা করি নেই। অনেক সময় হয়তো বাধ্য হয়েছি একটাকে বাদ দিতে, কিন্তু খেলা আমার প্রাণ, খেলার সাথে সবসময় সম্পৃক্ত ছিলাম। স্কুল জীবনে এই ঢাকা শহরে অনেক টুর্নামেন্ট করেছি। ওই সময় 4 ফিট 10, 5 ফিট এই মাপে খেলাগুলো হতো, এবং সেই সময়ের অবস্থাটা এমন ছিল যে বলে বোঝানো যাবে না। যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে এখন সেই উন্মাদনতাটা দেখি না, সেই উৎসাহটা দেখি না। যে কারণে খেলার মান আসলে আমি বলবো যে সব কিছুরই মান উপরের দিকে গেছে, কিন্তু খেলার মানটা উপরের দিকে যায় না। যে জিনিসটা বলছিলেন যে খেলার মানের কথা, আপনি 2 যুগ আগে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনে ছিলেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গন আপনার হাতের তালুর মতো চেনা ছিল, অনেক পরিকল্পনা সে সময় আপনি করেছিলেন। 2 যুগ পরে যখন এসে অ্যাথলেটিক্সের এই অবস্থাটা দেখেন, বর্তমান অবস্থা দেখেন, একটু কি আক্ষেপ লাগে কিনা? হ্যাঁ, অবশ্যই আক্ষেপ তো লাগেই। এই কারণে বুঝি আমরা কী ছিলাম, কোথায় গেলাম। এটাকে আবার নতুনভাবে ঢেলে সাজানোর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছেন, এবং আমাদের ক্রীড়ামন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রীকে তিনি নির্দেশও দিয়েছেন, তিনি সেভাবে কাজও করছেন, আমিনুল হক। আমি বিশ্বাস করি যে আবার সেই আগের অবস্থা ফিরে আনা সম্ভব হবে। আমি অ্যাথেন্সে অলিম্পিকে বাংলাদেশের শেফ দ্য মিশন ছিলাম। আমি কমনওয়েলথ গেমসে ইংল্যান্ডে সেটা শেফ দ্য মিশন ছিলাম, এবং বিভিন্ন পর্যায়ে বাইরের বিভিন্ন খেলাধুলার সাথে সম্পৃক্ত অনেক কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। তার একটাই কারণ যে খেলাটাকে ভালোবাসি, এবং খেলাটাকে কীভাবে উন্নয়ন করা যায় সেটার জন্য চিন্তা করেছি। আমি যখন অ্যাথলেটিক ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলাম, তখন এই খেলাটাকে আরও ভালো করার জন্য, নতুন নতুন খেলোয়াড় সৃষ্টির জন্য আমি স্কুল অ্যাথলেটিক্স শুরু করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা পরবর্তী পর্যায়ে নাই। তা আমি মনে করি যে যে কোনো খেলা আমরা যখন থেকে শুরু করি ওইখান থেকে হবে না, একেবারে প্রথম অবস্থা থেকে, বাচ্চা অবস্থা থেকে আমাদেরকে শুরু করতে হবে, তাদেরকে ট্রেন আপ করতে হবে। এবং যার মস্তিষ্ক, সবাই তো সব কিছু হবে না, তাই না? একজন ইঞ্জিনিয়ার হইতে চায়, একজন ডাক্তার হইতে চায়, একজন খেলোয়াড়ও হইতে চায়। তো কাজেই যার মনটা খেলার দিকে আছে, তাদেরকে যদি আমরা ছোট থেকে প্যাট্রোনাইজ করি, তাদেরকে গ্রোন আপ করার চেষ্টা করি, তাহলে কিন্তু স্পোর্টসও একসময় বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। যেমনি ক্রিকেটে আমরা অনেকটা এগিয়েছিলাম, সেটা আমাদের প্রধানমন্ত্রীর ছোট ভাই কোকো রহমান সেই সময় একসময় পুরা ক্রিকেটটাকে তিনি দেখেছেন, এবং দেখার পরে এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য আমাদের বাংলাদেশে যে সমস্ত স্থাপনাগুলো করা দরকার সেটা কিন্তু তিনি সেই সময় করেছিলেন, যেটার রেজাল্ট আমরা পরবর্তী পেয়েছি, এবং একঝাঁক ক্রিকেট প্লেয়ার কিন্তু তিনি জন্ম দিতে সক্ষম হয়েছিলেন। এইটার জন্যই যারা আসলে স্পোর্টস প্রেমী, খেলাপ্রেমী মানুষ, তাদেরকেই খেলাধুলা ইনভলভ করতে হবে, এবং তাদেরকে দায়িত্ব দিয়ে সেটাকে গড়ে তুলতে হবে। আপনি তো এথেন্স অলিম্পিকের কথা বলছিলেন, কমনওয়েলথের কথা বলছিলেন, শেফ দ্য মিশন হিসেবে গিয়েছেন, বিশ্বের বিভিন্ন ক্রীড়াবিদদেরকে দেখেছেন। সেই সময়কার যে যদি বলি যে সেই দেশগুলোর ক্রীড়াবিদদের সঙ্গে বাংলাদেশের ক্রীড়াবিদদের যে তফাৎটা আপনি দেখলেন, বাংলাদেশের সাথে আসলে পদকের দূরত্বটা কতটুকু, আপনি কতটা ফিল করেন? যে না, ওই যেটা আমি বললাম যে একদম বিগিনিং থেকে তাকে গ্রোন আপ করতে হবে একটা ছেলেকে। মনে করেন অ্যাথলেটিক্স, আমরা তো হিটেই যাইতে পারি না, তার আগে আউট হয়ে যাই। তা আমাকে বুঝতে হবে যে কোন ছেলেটা, যেমন আমরা পাহাড়ি যে সমস্ত অঞ্চলের ছেলে মেয়েরা আছে তাদের উপর আমরা জোর দিতে পারি। তারপরে দেন ইথিওপিয়া, তারা খেতে পারে না,
কিন্তু লং রানে কিন্তু তারা ফার্স্ট সেকেন্ড হয়, অর্থাৎ সেটাকে তারা সেভাবে গ্রোন আপ করে, একদম ছোট থেকে গ্রোন আপ করে। তা আমাদেরকেও ওই মাঝপথে কোনো খেলোয়াড়কে ধরে লাভ নাই, একদম বিগিনিং থেকে তাকে ধরতে হবে। এবং যদি আমরা সেটা করি, স্কুল টুর্নামেন্ট আমাদের করতে হবে, কলেজ টুর্নামেন্ট করতে হবে। আগে দেখেন আমাদের সময় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় টুর্নামেন্ট হতো, খেলাধুলা হতো, এবং সেই সময় এই খেলাধুলার নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তিও হতে পারতো। কিন্তু এখন কিন্তু সেগুলো নাই, সেগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। তো এই জন্য বলবো যে আজকে খেলাধুলার এটা একটা ভালো সাইড এইটাই কারণে যে যুবকদেরকে, তরুণদেরকে মাদক মুক্ত রাখার এবং সমাজটাকে ভালোভাবে গড়ে তোলার এটা কিন্তু একটা মাধ্যম। কাজে এই মাধ্যমটাকে অস্বীকার করে আমরা কোনোভাবে দেশকে এগিয়ে নিতে পারবো না। যে কথাটা বলছিলেন তরুণ বয়স থেকে শুরু করা, আর আপনি এই প্রজন্মকে নিয়ে একটা কথা শোনা যায় যে তারা অনেক বেশি ডিভাইসে আসক্ত, তারা মাঠমুখী না। আপনি কি বিলিভ করেন যে এটা কি শুধুমাত্র প্রজন্মের দোষ, নাকি আমাদের যে বিগত যে বেশ কিছু বছর ধরে যে অপরিকল্পিত নগরায়ণ হচ্ছে সেটারও কিছুটা দায় আছে? না, অবশ্যই ওইটার দায়টা বেশি। একটা সব কিছু যদি আপনি যখন মনে করেন, আমি এখন চেয়ারে আছি এখানে, আমি যদি চাই যে সিটি কর্পোরেশন এইভাবে কাজটা করবে, তখন সে বাধ্য। তো সেই কারণে বললাম যে এটা গত দীর্ঘ 17 বছর, তার মধ্যে আরও গেল কত বছর, এই যে এগুলোর মধ্য দিয়ে তো পুরো ডিক্টেটরশিপ একটা ছিল, এবং সেখানে সব কিছু মানে দলীয়করণ করা হয়েছিল, ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করা হয়েছিল। কার কি প্রতিভা আছে সেটা দেখার কোনো বিষয় নাই, সে সেই দলকা নাকি না সেটাকে মনে করি তাকে সেখানে নিয়োগ দেওয়া হতো বা তাকে দায়িত্ব দেওয়া হতো। কিন্তু এটা তো এটা হলে তো হবে না। এইখানে আমি বললাম যে মেধায়, মননে, যে ক্রীড়ার সাথে সম্পৃক্ত, যে ক্রীড়াকে ভালোবাসে বাই হার্ট, যে ভালোবাসে, তাকেই যদি আমি নেই, তাকে যদি দায়িত্ব দেই, তাহলে কিন্তু সে সেটা করতে পারবে। একসময় ফুটবল আমাদের কী ছিল, আজকের আমাদের জাতীয় স্টেডিয়ামে মানে জায়গা দেওয়া সম্ভব হতো না, যখন মোহামেডান আবাহনী খেলা হতো, তাই না? আজকে সেই দিনগুলো হারিয়ে গেল কেন? এই ব্যর্থতাটা কোথায়, এটা খুঁজতে হবে আমাকে। এটা খুঁজে যদি আমি রিমেডি বের করি, তাহলে কিন্তু এটা থেকে আমি পরিত্রাণ পাবো, একটা ভালো কিছু পাবো। আর না খুঁজে খেলে যদি ঘষা মাজা করে আর কিছু লোক এনে একটা টিম বানিয়ে দিলাম, হয়ে গেল, সেটা সাময়িক হতে পারে, কিন্তু এটা দীর্ঘস্থায়ী হয় না। যেটা আমরা বলছিলেন যে তৈরি করতে হবে খেলোয়াড় তৈরি করার একটা বড় অনুষঙ্গ মাঠ। আমরা একটা অভিযোগ প্রায় শুনি, ঢাকা শহরের মাঠ দখল হয়ে যাচ্ছে। আপনি যখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে এখন আছেন, ঢাকা শহরে যে সকল মাঠ দখল হয়ে গিয়েছে সেই দখলমুক্ত করার কোনো পরিকল্পনা আপনার আছে কিনা বা সামনে নিচ্ছেন কিনা? না, অবশ্যই আছে। ধরেন এটা তো করতেই হবে, এটা ছাড়া কোনো বিকল্প নাই। কারণ এমনি ঢাকা শহরে মাঠের অভাব, তারপরে যতটুকু আছে সেটুকুকেও যদি দখল করে মানে স্থাপনা তৈরি করা হয়, বাড়িঘর তৈরি করা হয় বা মার্কেট তৈরি করা হয়, তাহলে এর চেয়ে নিন্দনীয় কিছু নাই। দেখেন, আমি একটা জিনিস বলতে চাই, ধূপখোলা মাঠ, এখানে 3টা মাঠ ছিল। আজকে সেটাকে একটা মাঠে রূপান্তরিত করে বাকি 2টা মাঠ এখন নাই, এবং সেখানে মার্কেটিং কমপ্লেক্স সেখানে দাঁড় করানো হচ্ছে। এবং এটা আমি অবাক হয়ে গেলাম যে তার পাশে একটা স্ট্যান্ড ক্লাব, দীর্ঘদিনের পুরাতন একটা ক্লাব, এবং আমরা জানি যে ওই গ্যান্ডারিয়া ওই এলাকার মানুষ অনেক সাংস্কৃতিক সেবী, অনেক ক্রীড়াপ্রেমী, তাদের প্রতিরোধও আমি দেখলাম না সেরকম, যেটাকে প্রতিরোধ করা, অর্থাৎ মানুষের মধ্যে যে সামাজিক আন্দোলন যেগুলো গড়ে তোলা উচিত ছিল। আর মানুষকে বৈষয়িক এগুলো চিন্তা করলে হবে না, সমাজের চিন্তা করতে হবে, দেশের চিন্তা করতে হবে, তাই না? যে আজকে এখানে একটা বাগান আছে, খোলা উন্মুক্ত পরিবেশটা আমার দরকার। আমি এখানেও যদি একটা বিল্ডিং বানাই, আমার ফিনান্সিয়ালি লাভ হবে, কিন্তু আমার পরিবেশ, তাই না, সেটা তো সহায়ক হবে না। এই কারণে যেখানে মাঠ যেগুলো আছে আমরা এগুলো পুনরুদ্ধার করার জন্য চেষ্টা করব, এবং কোনো অবস্থাতে। আরেকটা হলো যে শুধু মাঠ না, দেখেন আমরা যখন ছোট ছিলাম, জগন্নাথ কলেজের মাঝখান দিয়ে ছোট একটা প্যাসেজ ছিল, এইখানেও খেলা হতো, পগজ স্কুলে খেলা হতো, নবকুমারে খেলা হতো, কিন্তু এখন কিন্তু ওইগুলো ছোট ছোট মাঠ থাকা হলেও কোনো খেলাধুলা নাই। শৈশবের একটু ঈদের স্মৃতিটা জানতে চাই, সেই সময়ের ঈদটা, সেই সময় ঢাকা শহর, সেই সময়ের ঈদের স্মৃতিটা যদি একটু জানাতেন। এটা আসলে মানে এখন তো সেটা কি বলবো, মানে সেটার সাথে এখনকার ঈদের কোনো তুলনাই হয় না। এবং সেই সময়ের যে আনন্দ,
ও সেটা বয়স সহ সব কিছু মিলিয়ে একসাথে ব্যাপার। তবে আমাদের সময় ঢাকা শহর তো আর এত বড় ছিল না, এত ঘিঞ্জি এলাকা ছিল না, এত মানে ইসের এই আবর্জনাযুক্ত বা মশাযুক্ত এরকম ঢাকা শহর ছিল না। তো সেই সময় ঈদের সময় আমাদের আনন্দটা ছিল ডিফারেন্ট। অর্থাৎ আমরা সবাই বন্ধুবান্ধব মিলে ঈদের এটা উদযাপন করতে চেষ্টা করতাম। নামাজ পড়ে বিভিন্ন বাড়িতে বাড়িতে যাওয়া, সেখানে সেমাই খাওয়া এবং তারপরে সেখান থেকে বকশিশ নেওয়া এবং তারপরে একসাথে আবার সকল বন্ধু মিলে সিনেমা দেখা। এমনও আছে যে একসাথে সকল বন্ধুরা মিলে একরকম কাপড় ঈদের দিনে পরা বা একরকম জুতা পরা, এগুলো বিভিন্ন ধরনের মানে একটা ওই সময় যা মন চাইতো আর কি তাই করার জন্য চেষ্টা করতাম। শৈশবের ঈদের কোন জিনিসটাকে এই বয়সে এসে খুব মিস করেন? এই বয়সে মিস করি বন্ধু বান্ধবদের, সেই সময় সাথীদেরকে, যাদেরকে একসাথে নিয়ে সেই সময় ঈদের আনন্দ উৎসব করেছি। এখন তো সবাই যার যার কাজে, যার যার প্রফেশনে সবাই ব্যস্ত, বয়স হয়ে গেছে, যার যার কাজ নিয়ে ব্যস্ত। তো সেই কারণে বন্ধুদেরকে মিস করি। রাজনৈতিক জীবনের ঈদ, শৈশবের ঈদ, আর যখন ক্রীড়া সংগঠক ছিলেন সেই সময়ের ঈদ, কোন ঈদটাকে কিভাবে মূল্যায়ন করবেন? না, আমি তো প্রথমেই বলেছি যে দেখেন, আমার কাছে খেলাধুলা এবং রাজনীতি দুইটাই আমি সমান তালে করেছি। আমি স্কুল জীবনে স্কুলের আমি গেম ক্যাপ্টেন ছিলাম, স্কুল টিমে খেলাধুলা করেছি, কলেজে করাকালীন করেছি এবং সেই সময় থেকেই মানে এগুলো থেকে আমার শুরু। তো কাজেই সেই বয়সের সেই সমস্ত বিষয় তো অবশ্যই আমাকে এখনও তাড়িত করে। তবে রাজনীতিটা হলো এটা অ্যাবসলিউটলি, রাজনীতিটা ধরেন আমার জীবনটাই ঘুরিয়ে দিয়েছে। আমি 70 সালে যখন এসএসসি পাশ করে নটরডেম কলেজে ভর্তি হই ইন্টারমিডিয়েটে, তখন আমার একটা ইচ্ছা ছিল যে ভালো করে পড়াশোনা করে একটা ভালো কিছু হব বা ভালো ব্যারিস্টার বা অন্য কিছু হব। কিন্তু 71 এসে আমার জীবনটাকে ঘুরিয়ে দেয়। 71-এর যুদ্ধ, যখন যুদ্ধে যাই, যুদ্ধের থেকে আসার পরে যখন দেখলাম যে কারণে যুদ্ধ করলাম সেই মানুষের তো কিছু হচ্ছে না, তারা তো কিছু পাচ্ছে না, শুধুমাত্র একটা মানচিত্রের পরিবর্তন হয়েছে, একটা পতাকার পরিবর্তন হয়েছে, কিন্তু অন্যান্য মানুষের যে পরিবর্তনের জন্য আমরা লড়াই করলাম সেটা তো হয় নাই। তারপরে আবার সেই রাজনীতিতে 100% সম্পৃক্ত হয়ে যাওয়া এবং রাজনীতি করতে যে জেল, জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, ওই যে 72 থেকে শুরু হলো। তো সেই সময় থেকে আমার স্বাভাবিকভাবে আমার একাডেমিক জীবন বলি, আমার ক্রীড়াঙ্গনের জীবন বলি, অনেকটা সে সময় মাইনাস হয়ে গেল রাজনীতির কারণে। কিন্তু রাজনীতিটাই আমার কাছে মুখ্য। রাজনীতিটা দেশের জন্য করি, দেশের মানুষের জন্য করি এবং এটা করতে যে আমি যতটুকু স্যাটিসফ্যাকশন পাই স্বাভাবিকভাবে অন্য কিছুতে সেটা পাই না। 71-এর কথা বলছিলেন, 71 আমাদের জীবনের অনেক বড় একটা অনুষঙ্গ। 71-এর ঈদটা কেমন ছিল আপনার সেই রণাঙ্গনের সময়টা? 71 ঈদ তো আর সে সময় কোনো ঈদ না, সেই সময় হলো কোনো রকম সময়টা পার করা। সেই সময় একবার রমজানের মধ্যে মনে আছে যে আমরা তো সবসময় ভালো খাবার টাবার সুযোগ হতো না প্যারাবোতে। ওই সময় আমাদের ওইখানে ক্যাম্প ছিল। তাই রাত্রে খাওয়া দাওয়া করার পরে আমরা একটা মিলাদ পড়লাম এবং মিলাদ পড়ার পরে তারপর স্বাভাবিকভাবে ভাগ করে লোকাল যারা আমাদের রিক্রুট মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে গার্ডের দায়িত্ব দিয়ে আমরা একটু রেস্ট করলাম। কিন্তু ফজর হওয়ার আগেই তখন 3 দিক দিয়ে কর্ডন করে আমাদেরকে পাক বাহিনী মানে একেবারে সরাসরি আক্রমণ করলো। আর একটা দিক কোনো রকম ছিল, সেটা পানি ছিল। তা আমরা কোনো রকম ওইখান থেকে ওই পানির সাঁতরে, কারণ অস্ত্র নিয়ে বা হাতে একটা আপনি দেখবেন একটা লাঠি নিয়েও কিন্তু সাঁতরানো বড় কষ্ট। তো সেই সময় অস্ত্র নিয়ে অস্ত্রটাকে রক্ষা করা আবার সাঁতরিয়ে পার হওয়া এটা বড় কষ্টের ব্যাপার। তো সেই সময় কিন্তু আমরা পার হয়ে ঘুরে আবার অ্যাম্বুশ করেছি আমরা পাক বাহিনীকে এবং সেখানে অনেক হতাহত হয়েছে। তো সেই সময় ছিল মানে এই উৎসবটা আমাদের কাছে বড় ছিল না, উৎসবের চেয়ে বড় ছিল দেশটা স্বাধীন হবে, কবে দেশটা স্বাধীন হবে, কবে আমরা ফিরে যাব। এইটাই ছিল সেই সময় সবচেয়ে মনের ইচ্ছাটা, যে কখন ঢাকায় ফিরে যাব, কখন পরিবারের কাছে ফিরে যাব, কখন
আবার একটা বাস্তব অবস্থা আসবে যে ঢাকা শহরে আর মিছিল হবে না, মিটিং হবে না, মিছিলে গুলি হবে না, এটাই ছিল সে সময় স্বপ্ন। আপনার লম্বা রাজনৈতিক জীবন, রাজনৈতিক জীবনে আপনি আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গেও আপনি ছিলেন, তার উপদেষ্টা ছিলেন। আমরা শুনেছি তার নিজেরও অনেক ক্রীড়া অনুরাগী ছিলেন তিনি, খেলার প্রতি তার একটা টান ছিল। ওনার যদি কিছু স্মৃতিচারণ করতেন খেলা নিয়ে। না, খেলাধুলার প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেরকমই ছিল, বাংলাদেশের, আমি বলবো বাংলাদেশে খেলার অঙ্গনের ভিত্তিটা যদি কেউ রচনা করে থাকে তাহলে সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছে। সেই সময় আমাদের ফুটবল এশিয়ান স্ট্যান্ডার্ডে চলে গেছিল। আমরা কোরিয়াকে সেই সময় সমান হয়েছে আমাদের সাথে। তো এইরকম পর্যায়ে আমরা চলে গেছিলাম। পরবর্তী পর্যায়ে আমার নেত্রী বেগম খালেদা জিয়া আসার পরেও কিন্তু সেটাকে ধরে রেখেছিলেন। সে সময় দেখা যায় যে আজকের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, সে সময় বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হিসেবে সারকে আমরা কিন্তু জয়লাভ করলাম, স্বর্ণ পাইলাম। ওই স্বর্ণালী যুগ ছিল সে সময় বেগম খালেদা জিয়ার। উনি খেলাধুলাকে ভালোবাসতেন। সেই সময় আমাদের ক্রীড়ামন্ত্রী সাদেক হোসেন খোকা ছিল। সেই সময় দেখেছেন আজকে যে ইনডোর স্টেডিয়াম, সেটা তার সময় করা, বিভিন্ন গেম অর্গানাইজ করা হয়তো বাংলাদেশে, সেটার মধ্যে দিয়ে অন্তত ক্রীড়াটাকে অনেক দূর এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে। যেটা আমার বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার দেখবেন যে 31 দফার মধ্যে একটা এই খেলাধুলা নিয়ে একটা আছে। প্লাস আমরা যে ম্যানিফেস্টো দিয়েছি নির্বাচনে, সেইখানেও কিন্তু বলা আছে যে খেলাধুলাকে জোর দিতে হবে এবং খেলাধুলার খেলোয়াড় সৃষ্টি করতে হবে। সবাই ইঞ্জিনিয়ার হবে না, সবাই ডাক্তার হবে না, কিন্তু কেউ খেলোয়াড়ও তো হবে। আর খেলোয়াড়ের ভবিষ্যৎ জীবনটাও যাতে নির্বিঘ্নে চলে, সুন্দরভাবে চলে, তারও যাতে একটা ডিমান্ড থাকে, সেই ব্যবস্থাটাও করা হবে। অর্থাৎ এটা নিয়ে একটা বিশাল একটা পরিকল্পনা আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর, ইনশাআল্লাহ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আছে। কাজে আমরা বিশ্বাস করি যে খেলাধুলার আবার সেই পূর্বের পরিবেশ আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর হাত ধরে ফিরে আসবে। আপনি যেমনটা বলছিলেন আপনার রাজনৈতিক জীবনে আপনি খেলাধুলা এবং রাজনীতিকে একই সঙ্গে মেনটেন করার ট্রাই করেছিলেন। আমাদের দেখলাম জাতীয়তাবাদী দলের মহাসচিব তিনিও বলেছিলেন যে খেলার সঙ্গে রাজনীতির কখনোই মেশানো উচিত না। খেলা এবং রাজনীতির এই সংযোগটাকে আপনি আপনার জীবনের অভিজ্ঞতার আলোকে কীভাবে ব্যাখ্যা করেন? না, এইটা দেখেন, বলবো, যদি আপনি মন থেকে কোনো জিনিসকে ভালো না বাসেন, আপনি কি গায়ক হতে পারবেন যদি গানের প্রতি আপনার যদি আগ্রহ না থাকে? তো খেলাও তাই, যদি সেটার প্রতি আগ্রহ না থাকে আপনি হতে পারবেন। আর আরেকটা জিনিস, মানুষের মনে করেন আমি তো রাজনীতিবিদ, 100% রাজনীতিবিদ, কিন্তু তারপর আমি 100% আবার ক্রীড়াবিদ। আমি এই যে এই ইয়াংম্যানস ক্লাব ফকিরপুর দীর্ঘদিন আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। আরামবাগ ক্লাবে আমি ফুটবল খেলেছি, তাই না, ব্রাদার্সের সাথে জড়িত ছিলাম। আমি ওয়ান্ডার্সের এর আগে প্রেসিডেন্ট ছিলাম, এখনও বর্তমানে প্রেসিডেন্ট। মোহামেডান ক্লাবের সাথে জড়িত ছিলাম, তাই না। এরকম অনেক ক্রীড়াঙ্গনেতে আমাদের উৎপত্তিটা হলো এটা। মনে করেন এখন আমাকে যদি বলেন যে আপনি তো রাজনীতিবিদ, আপনি কীভাবে ক্রীড়াঙ্গনে আসবেন? অর্থাৎ সবাই কিন্তু সব না। এটাও ঠিক, যারা ক্রীড়াঙ্গনের সাথে জড়িত না, যেটা আমি প্রথমেই বললাম, তাদেরকে যদি আপনি এনে দায়িত্ব দেন তাহলে তো সে ওটাকে ভালোই বাসবে না, সে ওটা ডেভেলপ করবে কীভাবে? এটা তো হয়েছে। আর আরেকটা হলো যে শুধুমাত্র ভালো খেলোয়াড় হলেই ভালো সংগঠক হবে, এটারও কোনো কথা নাই। যেমন আমরা দেখছি যে সালাউদ্দিন সাহেব বাংলাদেশে এটা নাম করা খেলোয়াড় ছিল, তার পাশাপাশি প্লেয়ার ওই সময় সে সময় ছিল না, এটাকে আমি স্বীকার করি। কিন্তু সংগঠক হিসাবে তো তিনি বাংলাদেশের ফুটবলটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারেন নাই, যেটা খেলোয়াড় হিসাবে তিনি নিয়ে গিয়েছেন। এই জন্যই বলবো, যে যেটা পারবে তাকে সেটা দায়িত্ব দিতে হবে এবং তাকে সেটা দায়িত্ব নিতে হবে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আপনি একটা লম্বা সময় পার করেছিলেন, যেমনটা বলছিলেন। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রশাসকের ভূমিকায় আসার পরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কোন জিনিসটাতে আপনি সবার আগে চেঞ্জ আনতে চান? যারা স্পোর্টস লাভার তাদেরকে স্পোর্টসে আনতে হবে এবং ভবিষ্যৎ ক্রীড়াবিদ গড়ে তুলতে হবে। সেটা গড়ে তোলার জন্য, যেমন মনে করেন আমার সময় আমি আন্ডার-16 ফুটবল আমি প্রতিষ্ঠাতার সেক্রেটারি ছিলাম। আমি পায়োনিয়ার লিগের অন্যতম প্রতিষ্ঠাতা আমি। এই পায়োনিয়ার লিগ যখন আমি শুরু করি 80টা টিম নিয়ে, তখন জো হ্যাভাল্যান্স মানে আমাদের ফিফার চেয়ারম্যান, তিনি আসছিলেন উদ্বোধন করতে। তিনি দেখে অবাক হয়ে গেছেন
যে এত বড় একটা টুর্নামেন্ট 80টা দল নিয়ে আমি কোথাও দেখি নাই। তো সেই মনে কর 80টা টিম নিয়ে আমি টুর্নামেন্ট করেছি, খেলাধুলা করেছি, আবার আন্ডার 16, পরে আন্ডার 16 আর এই পায়োনিয়ার, এইখান থেকে আমি 100টা প্লেয়ার বাছাই করে, এরপরে 80টা প্লেয়ার বাছাই করে তারপরে তাদেরকে নিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। অর্থাৎ একটা লং টার্ম প্রসেস আপনাকে নিতে হবে। সেখান থেকে কিন্তু অনেক খেলোয়াড় বের হয়ে এসেছে। আজকে যে কানন বলেন, সাব্বির বলেন, আজকে অনেক এরকম নাম, আজকে রুমি বলেন, যারা ছিল একসময় দাপটের সাথে, এই ধরনের ছেলেগুলো কিন্তু সেই সময় বের হয়ে আসছে। তো কাজে এটা লং একটা স্কিম নিতে হবে, এবং যেটা আমি বলতেছি স্কুল থেকে নিতে হবে। স্কুল থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যদি স্টেপ বাই স্টেপ, আবার এটা যদি কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে যদি আমরা তাদেরকে রাখি, তাহলে কিন্তু সেটা ডেভেলপড হবে। তো আমি অ্যাথলেটিক ফেডারেশনে বললাম না যে আমি স্কুলে অ্যাথলেটিক্স চালু করেছিলাম। এবার আমি আবার এই আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পরে তাকে আমি বলেছি যে আমি স্পন্সর করব ঢাকা সিটি কর্পোরেশন থেকে অ্যাথলেটিক্সটা, স্কুল পর্যায়ে অ্যাথলেটিক্সটা যাতে আবার বিল্ড আপ হয়। সেটা যে অলরেডি তাকে আমি নিজে থেকেই বলছি, সে আমাকে বলে নাই, আমি নিজে থেকেই বলেছি। কারণ আমি চাই যে আজকে অ্যাথলেটিক্সটা হলো সকল খেলার প্রাণ, সকল খেলার মূল হলো অ্যাথলেটিক্স। আপনি যদি একটা ভালো রানার হন, তাহলে আপনি ভালো ক্রিকেটার হতে পারবেন। আপনি যদি একটা ভালো রানার হন, তাহলে আপনি একটা ভালো ফুটবলার হতে পারবেন, তাই না? আপনি যদি, কারণ আপনার এনার্জি দরকার। আজকে বাংলাদেশের ছেলেমেয়েরা পারে না কেন? পারে না এক কারণে এনার্জিতে পারে না, স্বাস্থ্য গঠনে যেটা সেটা তারা পারে না, সেইখানে তারা হয়ে যায়। কারণ আমি দেখেছি তো আগে এই টিম নিয়ে বহু জায়গায় গেছি, বিদেশে বহু দেশে আমি গেছি, দেখা যায় যে হাফ টাইমের সময় সবাই পরিবর্তন চায়, কারণ সে দম নিয়ে আর পারছে না। তো এই যে এগুলো যদি এগুলো ছোট সময় থেকে যদি একেবারে গ্রোন আপ করা হয় তাদেরকে, তাহলে দেখা যাবে এই জিনিসগুলো কাটাবে। প্লাস এখানে সরকারের অর্থ ব্যয় করতে হবে, একটা অর্থ। কারণ আমি অ্যাথলেটিক্সের প্রেসিডেন্ট ছিলাম, বিশ্বাস করেন সেখানে আমার বাংলাদেশের মহিলাদের মধ্যে যে ফার্স্ট ছিল, অর্থাৎ লেডি যে ফার্স্ট মানে রানার, সে তার বাবা ছিল রিক্সা পুলার। তার কোনো আদবজিতে একটা চাকরি ছিল, সেখান থেকে হয়তো 3,000 বা 5,000 টাকা বেতন পায়। এটা তার বাবাকে দিবে না সে খাবে। অর্থাৎ এই জন্য আজকে সরকারের পক্ষ থেকেও এই ধরনের বাছাই করে প্রত্যেকটা অঙ্গনে তাদেরকে তাদের পিছনে ইনভেস্ট করতে হবে। যদি আমি সেটা চাই, তাহলে একসময় তারাও আবার রিটার্ন দিতে পারবে। আপনি যেটা বলছিলেন বাজেট, আমি নিজেও এটা নিয়ে বেশ কিছুটা আগ্রহী ছিলাম। ক্রীড়াঙ্গনে কেন বাজেটগুলো এইভাবে বেড়ে যাচ্ছে না? ক্রীড়াঙ্গনে কেন বাজেট ঘাটতি থাকে? আপনি তো খুব কাছ থেকে দেখেছিলেন, এটাতে কেন এতটা অবহেলা হয়ে আসছিল এতগুলো বছর ধরে? না, আপনাকে জোর দিতে হবে, আপনার সিলেক্টিভ হতে হবে। আপনি সব ফেডারেশনের মধ্যে জোর দিয়ে আপনাকে লাভ হবে না। কোন কোন খেলার উপর আপনি জোর দিবেন সেটাকে স্পেসিফিক করতে হবে, আর কোনটাতে আপনার ফিউচার আছে এবং কোন খেলাটা। যেমন আমি যে অ্যাথলেটিক্স বললাম, অ্যাথলেটিক্সে আপনার জোর দিতেই হবে। অ্যাথলেটিক্সের দিনের সাইড লাইনগুলো আপনি অন্য হিসেবে পাবেন। ঠিক তেমনি আজকে ক্রিকেট যদি আজকে গড়ে তুলছে, ক্রিকেট যে পর্যায়ে আমরা গেছি, এই ক্রিকেটটা যদি আমাদের ধরে রাখতে হয়, তাহলে নেক্সট কি? আজকে দেখেন ভারতের, দেখেন তারা 1টা 2টা 3টা ন্যাশনাল টিম করার মতো তাদের প্লেয়ার আছে। যদিও বড় দেশ, কিন্তু আমরাও তো জনসংখ্যার তুলনায় কম বড় না। অর্থাৎ আমাদের ওই সিস্টেমটা ওয়ার্ক করে না। আমরাও যদি ওদের মতো ওয়ার্ক করি এবং খেলাধুলাটাকে মাঠে নিয়ে যাই, সার্বক্ষণিক খেলোয়াড়রা খেলা নিয়ে চিন্তা করবে, মাঠে থাকবে, বল নিয়ে থাকবে, ব্যাট নিয়ে থাকবে, ওই রকম একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। ওই পরিবেশটা দিতে হবে, একটা সহায়ক পরিবেশ। একটা পরিবেশও তো অনেক কিছু করে। তো সেটার জন্য এইটাও বিভিন্ন রাজনৈতিক দল বলেন বা সামাজিক কর্মকাণ্ডে যারা জড়িত বলেন, সবাই এই ব্যাপারে উৎসাহী হয়ে, শুধু সরকারের পক্ষে সম্ভব হবে না যদি জনগণের মধ্যে সচেতনতা না আসে। শেষ প্রশ্ন যেটা করতে যাচ্ছি, আপনি কি মন থেকে এই জিনিসটা বিশ্বাস করেন বাংলাদেশও একদিন অলিম্পিক্স বা কমনওয়েলথ বা অন্যান্য সব জায়গাতে ডমিনেট করবে ক্রীড়াঙ্গনে? না, ডমিনেট করতে পারবে না কেন? ধরুন আমি যখন কমনওয়েলথ গেমসে গেলাম ম্যানচেস্টারে, ইংল্যান্ডে, তো সেই সময় তো আমার এক শুটার, নামটা এখন মনে পড়ছে না আমার, আসিফ তো গোল্ড মেডেল নিয়ে নিল, তাই না? অর্থাৎ এই জন্যই বললাম যে আজকে শুটিংয়ের উপরে আমি যদি জোর দেই, তাহলে এখানে কিন্তু আমার সম্ভাবনা আছে। আমি যদি হকিতে দেই, আমি তো পারবো না, তাই না? এই কাজে কোনটাতে জোর দিলে আমি পারবো সেটা আমাকে
স্পেসিফাই করতে হবে। আর আরেকটা হলো খেলাধুলার, সারা বাংলাদেশে খেলাধুলার প্রাণী হলো ফুটবল। আর ফুটবলে তো খুব বেশি একটা টাকাও লাগে না, আপনি 2টা বার পোস্ট তৈরি করে দিয়ে দেন, একটা ফুটবল দিলে কোনো রকম সেটার মধ্যেই চলতে থাকে। আর ক্রিকেটে টাকা পয়সা খরচ অনেক বেশি, কিন্তু তারপর যদি ক্রিকেটে একটা সম্ভাবনা আছে, এটা আর ক্রিকেটে তো এখন ভালো হওয়ার না হওয়ার কোনো কারণ নাই। আমরা দেখতে পাচ্ছি যে তারা ওয়ার্ল্ড ক্রিকেট থেকে তারা টাকা পায়, তাদের স্পন্সর আছে। এখন এটাকে রেগুলারাইজ একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা, যাতে কোথাও কোনো দুর্নীতির গন্ধ না পাওয়া যায়, এইখানে চেষ্টা করতে হবে। আর এইখানে 100% কমিটেড হতে হবে। এইখানকার সংগঠক যারা, তাদেরকে কমিটেড হতে হবে। যদি কমিটেড হয় তাহলে অবশ্যই দেখবেন আমাদের অনেক অংশে, অনেক কিছুতেই অন্তত আমরা রেজাল্ট বিশ্বের কাছে আমরা মাথা তুলে দাঁড়াতে। আজকে বাংলাদেশের মেয়েদের দেখেন না ফুটবলে, তাই না? আমরা ছেলেরা পাই, কিন্তু মেয়েরা ক্রমান্বয়ে কিন্তু তারা এগুচ্ছে। তো এটাকে যদি আমরা আরও জোর দিই, এখন এই যে টিমটা আছে, আমি যদি সেকেন্ড থার্ড আরও 2টা ফেস এখন থেকেই তৈরি করার চেষ্টা করি, আমি ওইভাবে যাই। এখানে দেখেন যে পার্বত্য চট্টগ্রামের মেয়েরা, গারো অঞ্চলের মেয়েরা, আজকে তারা এখানে এগিয়ে আসছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে কোন অঞ্চলটা আমার বেশি কার্যকর, আমি ওইখানে জোর দেব, ওখানে জোর দেব, তাই না? কারণ এখানে ওই উপরে পাহাড়ি অঞ্চলের লোকজন তো হার্ডি হয়। যেমন আমরা যখন মুক্তিযুদ্ধের সময় ট্রেনিং নিয়েছি, এই অস্ত্র নিয়ে পাহাড়ে উঠা যে কী যে কষ্ট, সেটা তো বুঝতে পারছি। কাজে এখনও যে পাহাড়ে যারা বসবাস করে নির্বিঘ্নে উঠে যাচ্ছে, নামছে, এটা তার শরীর ফিজিক্যালি ফিটনেসটা কিন্তু অনেকটা আমাদের চেয়ে বেশি, প্লেন ল্যান্ডে যারা আছে আমাদের চেয়ে বেশি। তরুণ সংগঠকদের জন্য কোনো উপদেশ যদি দিতেন? তরুণ সংগঠকদের একটা কথাই বলবো যে কোনো মানে দলীয় রাজনীতির ঊর্ধ্বে এসে আমাদেরকে দেশকে নিয়ে ভাবতে হবে, দেশের প্রতিটা অঙ্গকে নিয়ে ভাবতে হবে। আজকে আমরা স্পোর্টসটাকে কীভাবে ভালো করতে পারি। আজকে লেখাপড়া কোথায় চলে গেছে বলেন? আজকে আমাদের ছাত্ররা একটা অভ্যুত্থান করলো, কিন্তু অভ্যুত্থানের মধ্য দিয়ে পরবর্তীতে তারা ক্ষমতায়ও ছিল, কিন্তু শিক্ষা অঙ্গনে কি কোনো পরিবর্তন আপনি দেখতে পাইছেন? পান নাই তো। এমনকি কোনো ইনিশিয়েটিভও ছিল না। কাজে শিক্ষাটাকে কিন্তু আমাদের জোর দিতে হবে। ছাত্রদেরকে বলবো, তরুণ সমাজকে বলবো যে আগে ভাই শিক্ষিত হও, নিজেকে প্রিপেয়ার করো, তারপরে তুমি যেটা ইচ্ছা করো, কিন্তু প্রথম হলো এটা করতে হবে। পাশাপাশি যেটা খেলাধুলা করতে হবে, আজকে সাংস্কৃতিক অঙ্গনে সেগুলো চেষ্টা করতে হবে। আজকে সব কিছুতেই আজকে নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে, যাতে আমি একটা আদর্শ নাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে পারি, সেটার জন্য চেষ্টা করতে হবে। কারণ আদর্শ নাগরিক আর ভালো মানুষ কিন্তু আজকে নাই, খুব কম। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্গনেই ভালো মানুষ লাগবে, দেশের জন্য ভালো মানুষ লাগবে এবং কর্মঠ মানুষ লাগবে। আজকে দেখেন আমার প্রধানমন্ত্রী আজকে সকাল 9টার সময় হাজির হয়ে যায় সচিবালয়। যখন প্রধানমন্ত্রী হাজির হয়, তখন কি মন্ত্রী বা কোনো নিম্নস্তরের কোনো কর্মচারী আর বাসায় বসে থাকতে পারে? আমি মনে করি আমি তো পারি না, আমাকে অফিসে চলে আসতে হয়। শনিবার দিনই তিনি অফিস করছেন, আর শনিবার দিন যদি আমি বাসায় শুয়ে থাকি, তাহলে আমার জনগণ কি বলবে? অর্থাৎ এখানে রাষ্ট্রের প্রধান তিনি কিন্তু টোটাল বিষয়টাকে পরিবর্তন করে দিতে পারেন। এবং আমরা বিশ্বাস করি যেমনিভাবে একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা টোটাল পরিবর্তন এনে দিয়েছিলেন, এই দীর্ঘ সময় যে নষ্ট হয়েছে, আবার আমরা মনে করি যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশটা আবার পাল্টে যাবে, একটা গতিতে সামনের দিকে এগিয়ে যাবে, এটাই আশা করি। ঈদ মোবারক। আপনার অনেক ব্যস্ত সময়, তার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এখন টিভিকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ঈদ মোবারক, এবং আপনাদের অগণিত দর্শক শ্রোতা যারা আজকে অনুষ্ঠান দেখছেন, তাদেরকে আমি ঈদ মোবারক জানাই। এবং ঢাকাকে ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা করার যে প্রয়াস বর্তমান প্রধানমন্ত্রী, সেই ব্যাপারে আমি সবার সহযোগিতা চাই। ধন্যবাদ। এই ছিল ক্রীড়া মস্তিষ্কের আজকের আয়োজনে। দেখা হবে অন্য কোনো সময়।